বন্ধুরা, এবার যুদ্ধবিমান তৈরি করছে বাংলাদেশ। এর মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী আরও এক ধাপ এগিয়ে গেল দক্ষিণ এশিয়ায়। বন্ধুরা, আপনারা হয়তো জানেন বাংলাদেশের তিন বাহিনীর মধ্যে অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর মধ্যে বাংলাদেশ বিমান বাহিনী সবচেয়ে দুর্বল এবং গত দেড় যুগেও কোনো শক্তিশালী যুদ্ধবিমান যুক্ত হয়নি বাংলাদেশ বিমান বাহিনীর বহরে। শুধু তাই নয়, সেই আদিকালের চীনের তৈরি চেন্ডু J7 এখনও বাংলাদেশ বিমান বাহিনীর সবচেয়ে নির্ভরযোগ্য যুদ্ধবিমান। বাংলাদেশ বিমান বাহিনীতে ৩৬টি F7 BGI যুদ্ধবিমান রয়েছে, যা ৭০ বছরের পুরনো মডেল, যা বর্তমানে পৃথিবীর প্রায় সকল দেশই এই মডেলের যুদ্ধবিমানগুলোকে জাদুঘরে সংরক্ষণ করে রেখেছে। এমনকি আমাদের দেশের বিমান বাহিনী ভারতীয় বিমান বাহিনী এবং মিয়ানমার বিমান বাহিনীর থেকে অনেক গুণ পিছিয়ে আছে। তাই অনেকে বাংলাদেশ বিমান বাহিনীকে হাসি ঠাট্টা করে মায়ের দোয়া বিমান বাহিনীও বলে থাকে। বন্ধুরা, তবে এইবার বাংলাদেশ বিমান বাহিনীকে আরও শক্তিশালী করার জন্য বাংলাদেশ সরকার যুগান্তকারী এক সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের এই সিদ্ধান্তে নড়ে চড়ে বসেছে ভারত ও মিয়ানমার। বাংলাদেশ এইবার নিজ দেশেই শক্তিশালী যুদ্ধবিমান তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে। ইতোমধ্যেই কিন্তু বাংলাদেশ বিমান বাহিনী BBT-1 এবং BBT-2 নামক দুইটি মডেলের ট্রেনিং এয়ারক্রাফট তৈরিও করেছে, যেগুলো সফলভাবে আকাশে উঠতে সক্ষম হয়েছে। BBT-1 ছিল বাংলাদেশ বিমান বাহিনীর তৈরি প্রথম ট্রেনিং যুদ্ধবিমান, যেটার ডিজাইন খুব বেশি ভালো ছিল না। যেহেতু সেটা ছিল বাংলাদেশের তৈরি প্রথম ট্রেনার যুদ্ধবিমান, তাই সেটার ডিজাইন ভালো ছিল না এবং বাংলাদেশের তৈরি প্রথম বেসিক ট্রেনার বিমান নিয়ে অনেক সমালোচনার মুখেও পড়েছিল বাংলাদেশ বিমান বাহিনী। তাই বাংলাদেশ বিমান বাহিনী তখনই একটি যুগান্তকারী সিদ্ধান্ত নেয়। তারা সিদ্ধান্ত নেয় যে BBT-2 তৈরি করবে, অর্থাৎ বঙ্গবন্ধু বেসিক ট্রেনার 2 তৈরি করবে। এরপর শুরু হয় বাংলাদেশের দ্বিতীয় বিমান তৈরির পরিকল্পনা। এর মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী বেসিক ট্রেনার 2 অর্থাৎ BBT-2 তৈরি করতে সক্ষম হয় এবং যেটার ডিজাইন ছিল খুবই আকর্ষণীয় এবং বাংলাদেশ বিমান বাহিনীর তৈরি দ্বিতীয় বিমানটি অনেক প্রশংসিত হয় এবং BBT-2 বেসিক ট্রেনারটিও সফলভাবে আকাশে উঠতে সক্ষম হয় এবং এটিতে যুক্ত করা হয় অত্যাধুনিক রাইফেল সিস্টেম এবং ছোটোখাটো আক্রমণ করতে পারে এমন একটি রকেট লঞ্চার। এর মাধ্যমে বাংলাদেশের তৈরি দ্বিতীয় বেসিক ট্রেনার বিমানটি হয়ে ওঠে এক অপ্রতিরোধ্য ট্রেনিং যুদ্ধবিমান। এর মাধ্যমে বাংলাদেশ অনন্য এক সক্ষমতা অর্জন করেছে। বাংলাদেশ বিমান বাহিনীর দক্ষ ইঞ্জিনিয়াররা এই বেসিক ট্রেনার বিমানটি এমনভাবে ডিজাইন করেছে যাতে পাইলটরা খুব সহজেই এটির দ্বারা প্রশিক্ষণ নিতে পারে এবং যুদ্ধক্ষেত্রে যাতে এটি ছোটোখাটো আক্রমণও করতে পারে। সব কিছু মিলিয়ে বাংলাদেশের তৈরি দ্বিতীয় বেসিক ট্রেনার যুদ্ধবিমানটি ছিল একটি আকর্ষণীয় যুদ্ধবিমান, যেটা সারা পৃথিবীব্যাপী আলোচিত এবং সমালোচিত হয়েছে। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি যে পৃথিবীর খুব অল্প সংখ্যক দেশই বেসিক ট্রেনার যুদ্ধবিমান তৈরি করতে সক্ষম হয়েছে। তার মধ্যে বাংলাদেশও কিন্তু এখন জায়গা করে নিয়েছে। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতও কিন্তু নিজস্ব প্রযুক্তিতে তেজাস যুদ্ধবিমান তৈরি করেছে, যেটার কোয়ালিটি কিন্তু খুবই খারাপ। ভারতের তৈরি ওই যুদ্ধবিমানটি পৃথিবীর কোনো দেশই ক্রয় করেনি, এমনকি শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপালের মতো দেশও সেটাকে বয়কট করেছিল। এমনকি খোদ ভারতীয় বিমান বাহিনীও তেজাস যুদ্ধবিমানকে রিজেক্ট করেছিল। তাহলে আপনি বুঝতেই পারছেন যে ভারতের তৈরি যুদ্ধবিমানটি কতটা নর্মাল। আসলে গোমূত্র খাওয়া জাতিরা যে কখনোই ভালো কিছু তৈরি করবে না, তা আবারও প্রমাণ হয়ে গেল। বন্ধুরা, সারা বিশ্ব যেখানে এগিয়ে যাচ্ছে সেখানে ভারত এখনও পিছিয়ে আছে। যেখানে মানুষ আজ মঙ্গল গ্রহে পা রাখার চিন্তাভাবনা করছে, সেখানে ভারতীয় জনগণ এখনও রাস্তাঘাটে পোশাক পায়খানা করে, খোলা আকাশের নিচে বসে তারা পোশাক পায়খানা করে। এমনকি শুধু তাই নয়, তারা গরুর মল, গরুর মুত, গোমূত্র ইত্যাদি খেতে পছন্দ করে থাকে। আপনি জানলে অবাক হবেন যে ভারতে এখনও মানুষ কিন্তু কুসংস্কারে বিশ্বাস করে, অর্থাৎ ভারতের বেশিরভাগ মানুষই কিন্তু এখনও মূর্খ, নিরক্ষর এবং তারা মনে করে থাকে যে গরুর গোমূত্র পান করলে নাকি ৩৮ রকমের রোগ ভালো হয়। এই কারণে ভারতে গরুর মুত অনেক বেশি দামি। ভারতের প্রত্যেকটি ওষুধের দোকানে গেলে আপনি গরুর মূত্র কিনতে পারবেন। ভারতে কিন্তু গরুর দুধের চেয়ে গরুর মুতের দাম অনেক বেশি। থাক, সেদিকে আর না যাই, আসল কথায় ফিরে আসি। বন্ধুরা, ভারত কখনোই শক্তিশালী কোনো যুদ্ধবিমান এখনও পর্যন্ত তৈরি করতে পারেনি আর ভবিষ্যতেও পারবে না, কারণ গোমূত্র খাওয়া জাতি কখনোই ভালো কিছু তৈরি করতে পারবে না। কিন্তু সেখানে পিছিয়ে নেই বাংলাদেশ। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে নিজস্ব প্রতিভায়।
বন্ধুরা, বাংলাদেশ বিমান বাহিনীর এখন লক্ষ্য যুদ্ধবিমান তৈরি করা। এ কারণে হয়তো বাংলাদেশ পৃথিবীর অন্য কোনো দেশের কাছ থেকে এখন যুদ্ধবিমান তৈরি করছে না। বাংলাদেশ বিমান বাহিনীর বড় একটি পরিকল্পনা রয়েছে, তা কিন্তু আপনারা বুঝতে পারছেন। কারণ সারা দেশ জুড়ে অসংখ্য বিমান ঘাঁটি নির্মাণ করেছে বাংলাদেশ বিমান বাহিনী। শুধু তাই নয়, নিজস্ব প্রযুক্তিতে কিন্তু 2টা বেসিক ট্রেনার বিমানও তৈরি করেছে। এখন একমাত্র লক্ষ্য হলো যুদ্ধবিমান তৈরি করা। আর বাংলাদেশের তৈরি যুদ্ধবিমানটি হবে এশিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ বিমান, এটা আমি বলতেই পারি। কারণ বাংলাদেশ বিমান বাহিনী কিন্তু যথেষ্ট দক্ষ। মাত্র 1 বছরের মধ্যে বাংলাদেশ বিমান বাহিনী 2টি বেসিক ট্রেনার তৈরি করতে সক্ষম হয়েছে, যা অতি অল্প সময়ে তৈরি করেছে বাংলাদেশ বিমান বাহিনী, যা পৃথিবীর আর কোনো বিমান বাহিনী এত অল্প সময়ের মধ্যে তৈরি করতে সক্ষম হয়নি। BBT-1 এবং BBT-2 ছিল বাঙালি জাতির এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ, এবং আমরা গর্ব করে বলতেই পারি যে বাংলাদেশ এখন নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধবিমান তৈরি করতে সক্ষম হবে। তথ্য প্রযুক্তি, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, সংস্কার সব কিছুতে বাংলাদেশ অনেক বেশি এগিয়ে আছে ভারতের তুলনায়। তবে বাংলাদেশ কিন্তু ইতোমধ্যেই বিভিন্ন দেশের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে, এবং বাংলাদেশ বিমান বাহিনী কিন্তু নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান তৈরি হওয়ার আগে বিদেশ থেকে কিন্তু 16টি যুদ্ধবিমান ক্রয় করবে, যেগুলো হবে চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক ফাইটার জেট। হতে পারে সেটা ফ্রান্সের তৈরি রাফেল যুদ্ধবিমান, হতে পারে সেটা চীনের তৈরি J-20 যুদ্ধবিমান, কিংবা রাশিয়ার তৈরি Su-35 যুদ্ধবিমান। সেটা যে কোনো যুদ্ধবিমানই হতে পারে। বন্ধুরা, বাংলাদেশ বিমান বাহিনীতে যদি 16টি MRC এর যুদ্ধবিমান যুক্ত হয়ে যায়, তাহলে রাতারাতি বাংলাদেশ বিমান বাহিনী এশিয়ার মধ্যে শক্তিশালী বিমান বাহিনীতে পরিণত হবে, এবং তখন কিন্তু আর আমরা মিয়ানমার বা ভারতকে গুনতিতেই ধরব না। বন্ধুরা, এবার যদি আমরা এয়ার ডিফেন্স সিস্টেমের দিকে আসি, তাহলে কিন্তু বাংলাদেশ অনেক বেশি পিছিয়ে আছে। উল্লেখ করার মতো তেমন কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নেই বাংলাদেশের হাতে। ফলে সহজে কিন্তু মিয়ানমার বিমান বাহিনীর যুদ্ধবিমানগুলো বাংলাদেশে কিয়ামত ঘটাতে সক্ষম। এবং ভারতের কথা বাদই দিলাম, ভারতের হাতে রয়েছে শক্তিশালী রাফেল ফাইটার জেট, যেগুলো বাংলাদেশকে একদম ধুলোয় মিশে দিতে সক্ষম। তাই বাংলাদেশের উচিত অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করা, নয়তোবা অত্যাধুনিক যুদ্ধবিমান তৈরি করেও বাংলাদেশের কোনো লাভ হবে না যদি আকাশ সুরক্ষিতই না থাকে। বর্তমানে এমন একটা অবস্থা হয়েছে যে বাংলাদেশ বিমান বাহিনীর ক্ষমতা নেই চট্টগ্রাম থেকে কোনো ফাইটার জেট ফ্লাই করানোর, কারণ মিয়ানমারের হাতে শক্তিশালী রাশিয়ার তৈরি S-200 এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, যেগুলোর সামনে বাংলাদেশ বিমান বাহিনীর এয়ারক্রাফটগুলো এক প্রকার অসহায়। এবং ভারতের হাতে রয়েছে রাশিয়ার তৈরি S-300 এবং S-400 এয়ার ডিফেন্স সিস্টেম। ফলে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমানগুলো আকাশে ওঠার আগেই ধ্বংস হয়ে যাবে। যুদ্ধক্ষেত্রে কোনো অবদানই রাখতে পারবে না বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমানগুলো। তাই যত দ্রুত সম্ভব উচিত বাংলাদেশের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো ক্রয় করা, নয়তোবা বাংলাদেশের আকাশ অরক্ষিত। মিয়ানমার ইচ্ছামতো বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করছে। যদি আজকে বাংলাদেশের হাতেও শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম থাকতো, তাহলে মিয়ানমারেরও কলিজা কাঁপত আকাশসীমা লঙ্ঘন করার সময়। তাই আমাদের উচিত অতি সত্বর শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করা। আমাদেরও সুরক্ষার জন্য রাশিয়ার তৈরি S-400 এয়ার ডিফেন্স সিস্টেম প্রয়োজন, যেটা রাশিয়া কিন্তু আমাদেরকে অনায়াসে দেবে, শুধু আমাদেরকে ক্রয় করতে হবে। বন্ধুরা, বর্তমানে বাংলাদেশের জিডিপি কিন্তু 400 বিলিয়নের ওপরে, যা সিঙ্গাপুরের চেয়েও অনেক বেশি। তাই আমাদের উচিত অতি সত্বর রাশিয়ার তৈরি S-400 এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করা, নয়তোবা এত সুন্দর সুন্দর বড় বড় মেগা প্রজেক্ট করে বাংলাদেশের কোনো লাভই হবে না। এই পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল, এগুলো একদিনে ধ্বংস করে দেবে শত্রুপক্ষের যুদ্ধবিমানগুলো। ফলে তখন বিলিয়ন বিলিয়ন ডলার নষ্ট হবে। তাই আমাদের উচিত নিজস্ব প্রযুক্তিতে এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করা, নয়তোবা রাশিয়ার কাছ থেকে পর্যাপ্ত পরিমাণে S-400 মিসাইল সিস্টেম ক্রয় করা। তাহলেই একমাত্র বাংলাদেশের আকাশসীমা নিরাপদ থাকবে এবং আমরা সুরক্ষিত থাকব। বন্ধুরা, 2024 সালে এসে বাংলাদেশ নাকি মিয়ানমার সামরিক শক্তিতে কে এগিয়ে আছে এবং যুদ্ধ লাগলে কে জিতবে, কার হাতে কি কি অস্ত্র রয়েছে, মিসাইল শক্তিতে কে এগিয়ে আছে, নৌ শক্তিতে কে বেশি শক্তিশালী, মিয়ানমার নাকি বাংলাদেশ, সমস্ত কিছু জানতে আমাদের এই ভিডিওটিতে ক্লিক করুন। এই ভিডিওটিতে আমি বিস্তারিত আলোচনা করেছি বাংলাদেশ বনাম মিয়ানমার যুদ্ধ হলে কে হবে, এবং আমি সম্পূর্ণ নিরপেক্ষভাবে বিষয়টি তুলে ধরেছি। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাতে পারেন পরবর্তীতে আমি কী ধরনের ভিডিও তৈরি করব।
তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।